স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ওদের অপরাধ কৈফিয়ত চাইছো? চোখ ছোট ছোট করে তীক্ষ্ণ নজরে তাকালো ইরিশ। ওর দৃষ্টি অনুসরণ করে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে যেতে যেতে তুষার বলে, ও ভুলে গিয়েছিলাম অ্যাডিশ ইউভান তো আবার কাউকে কৈফিয়ত দেয় না। তুষারের কথায় না চাইতেও কয়েক সেকেন্ডের জন্য ঠোঁট কামড়ে ফিচেল হাসলো ইরিশ। অফিস কক্ষ থেকে বেরিয়ে যেতে নিয়েও ফের ঘুরে এলো তুষার। হাতের সাহায্যে কপালে লেপ্টে থাকা ঘন চুলগুলোকে ব্যাক ব্রাশ করে ইরিশকে উদ্দেশ্য করে গভীর স্বরে বলে ওঠে, মেয়েটাকে সেদিন ফিরিয়ে দিয়েছিলেন, বাট শি ইজ সো এক্সপেন্সিভ। দুবাই শেখদের মনের রানী। তুষারের কথায় উপহাস করে চোখ উল্টালো ইরিশ। কোনরূপ দ্বিধাবোধ না করেই নির্বিকার গলায় বলল, সো বাট? ইরিশের কথায় চক্ষু কপালে উঠে গেল তুষারের। এত এক্সপেন্সিভ মেয়েটাকে অহেতুক বিদেয় করে বলছে সো হোয়াট। সেই তখন থেকে তুষার বিনা বাক্যে চেয়ে আছে দেখে কণ্ঠে নিদারুণ গাম্ভীর্যতা টেনে ইরিশ বলে, লিসেন, সস্তা জিনিসে টাচ করতে ভালো লাগে না আমার, বড্ড ইরিটেটিং ফিল হয়। নেক্সট টাইম আর এসব পাঠিও না। তাহলে কি আরও এক্সপেন্সিভ? নেভার। বাক্যটুকু জিহ্বা থেকে বেরিয়ে আসার আগেই মুখের উপর হুঙ্কার দিয়ে তুষারকে পুরোপুরি থামিয়ে দেয় ইরিশ। তাহলে এক্সপেন্সিভ বলতে কি বোঝাতে চাইছেন? কিছু না, ইউ ক্যান লিভ নাও। তুষার আর কি বা করবে, মনে মনে নিজের বসকে চরম আনরোম্যান্টিক উপাধিতে ভূষিত করে উদাস পায়ে বেরিয়ে যায় অফিস কক্ষ ছেড়ে। তুষার অফিস রুম ত্যাগ করতে না করতেই অন্য পাশ থেকে ঈশানীকে টেনে হিচড়ে অফিস কক্ষে এনে হাজির করে একজন গার্ড। ঈশানী আসতে চাইছিল না বলে ওর বাহু ধরে টানতে টানতে নিয়ে এসেছে গার্ডটা। এমনকি এই মুহূর্তে এরিশের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায়ও শক্ত হাতে ইস্যুর বাহু চেপে ধরে দাঁড়িয়ে আছে সে, যেন কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ধরে নিয়ে এসেছে কাঠগড়ায়। ব্যথাতুর দৃষ্টিতে ইরিশের পানে এক পল চাইল ঈশানী। ওর নীলাম্বর অসহায় চোখ দুটো অবলোকন করে মুহূর্তেই ব্যথা করে উঠল ইরিশের ঘর ঘরে উত্তপ্ত হৃদয়টা। একই সঙ্গে চড়া হওয়া ক্রোধে ভল ভলিয়ে উঠল মস্তিষ্ক। তৎক্ষণাৎ ঈশানীর চোখ থেকে চোখ সরিয়ে গার্ডটার উদ্দেশ্যে চোয়াল শক্ত করে ইরিশ বলে ওঠে, টাচ করতে নিষেধ করেছিলাম। আতকে উঠে সঙ্গে সঙ্গে ঈশানীর বাহু ছেড়ে দেয় গার্ডটা। মাথা নামিয়ে কুর্নিশ জানিয়ে থমথমে মুখে বলে, আসলে বস উনি আসতে চাইছিল না, তাই আর কি। রুলস ইজ রুলস। আসতে না চাইলে পায়ে ধরে উনুনে করে আনবে, তবু টাচ করা যাবে না। তাও গেট লস্ট। পুনরায় বেশ কয়েকবার ভয়ার্ত নজরে এরিশকে কুর্নিশ জানিয়ে তাড়াহুড়ো পায় কক্ষ ত্যাগ করল লোকটা। ওদিকে এরিশের কথায় হতবিহবল ঈশানী। একটু আগে এসব কি বলল লোকটা? আদৌ নিজের সেন্স থেকে বলেছে নাকি নেশার ঘরে ভুল ভাল বকছে? আচ্ছা, জ্বর টর হয়নি তো ওনার? হাজারটা ভাবনায় বিভোর ঈশানী। ঠিক এমন সময় ওর ঘোর কেটে গেল ইরিশের কর্কশ আওয়াজে। আই থিঙ্ক তুমি ওই জায়গাটাতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছো। চেয়েছিলাম পাঠাবো না, এখন মনে হচ্ছে ওটাই তোমার জন্য বেস্ট অপশন। না। অকস্মাৎ শিউরে উঠল ঈশানী। দিশেহারা গলায় শব্দটুকু উচ্চারণ করে হাঁটু ভেঙে ধপ করে মেঝেতে বসে দুহাত জোর করে ক্ষমা চাইল ইরিশের কাছে। এবারে সশব্দে চেয়ার ছেড়ে ঈশানীর নিকট এগিয়ে এলো ইরিশ। এক হাঁটু ভর করে ওর মুখোমুখি হয়ে বসে ইস্যুর জোর করা হাত দুটো চেপে ধরে নিজ হাতে। অতঃপর কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে সরল মেয়েটার ক্রন্দনরত মুখের পানে চেয়ে দাঁতে দাঁত পিষে হিসিয়ে বলে, কতবার বলেছি আমার সামনে এইসব এই ইনোসেন্ট ব্লু আইজ দেখিয়ে কোনো লাভ হবে না, বিকজ আই এম হার্টলেস। জানি। ঈশানীর মুখে এই জানি শব্দটা কেন যেন মোটেই ভালো লাগলো না ইরিশের। ভেতরের পৈশাচিক সত্তাটা হল্লা করে উঠল মুহূর্তেই। তাকে প্রাধান্য দিয়ে শক্ত গলায় ইরিশ বলল, জেনে থাকলে পালিয়েছো কোন সাহসে? আমার সাথে লাগতে আসতে বারণ করিনি। আমি তো লাগতে আসিনি, মুক্তি চেয়েছি শুধু। সেটা এই ইহো জীবনে পাবে না। এরিশ ইউভানের হাত থেকে মুক্তি নাই তোমার। চ্যালেঞ্জ করছেন? এত কিছুর পরেও মেয়েটার জিদ কমেনি একরত্তি। অগত্যাই ওর হাত দুটো উপরে কাউচের সঙ্গে চেপে ধরে ক্ষুব্ধ স্বরে ইরিশ বলে, করছি, চ্যালেঞ্জ করছি, মুক্তি তো দূরে থাক। এরিশ ইউভানের চোখের আড়াল পর্যন্ত হতে পারবে না তুমি, কোনোদিন না।
কথা শেষ করে এক ঝটকায় ঈশানীকে দূরে ঠেলে দিয়ে লম্বা পা ফেলে অফিস রুম ত্যাগ করে ইরিশ। বেসমেন্টের টর্চার সেল থেকে ভেসে আসছে হৃদয় বিদারক বিভৎস চিৎকার। যদিও বেসমেন্টটা পুরোপুরি সাউন্ড প্রুফ, তবুও বিরক্ত হয়ে কানে এয়ারপড গুঁজল ইরিশ। দু ঠোঁটের ফাঁকে ধরালো সিগারেটের জ্বলন্ত শলাকা। সেভাবেই পকেটে হাত গুজে এক ধানে তাকিয়ে রইল ভেন্টিলেটর থেকে আগত এক ফালি নিয়ন আলোক রশ্মির দিকে। একটু আগের সেই গার্ডটার আঙুলের নখগুলো তুলে নেওয়া হচ্ছে বেজায় নৃশংসভাবে। তার চিৎকারের আওয়াজেই আপাতত কাঁপছে পুরো বেসমেন্টে। চিৎকারের এক পর্যায়ে লোকটা হাঁপাতে হাঁপাতে অস্পষ্ট আওয়াজে বলল, কি অন্যায় করেছি আমি? ঠোঁটের ফাঁক গলিয়ে ধোয়ার কুণ্ডলি ছেড়ে নির্বিকার কণ্ঠে বিড়বিড়ালো ইরিশ। ইরিশ কাউকে কৈফিয়ত দেয় না। কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। তুষারপাত এখনও কমেনি রাশিয়াতে। 3 মাস আগে এসেছে থেকে সেই এক তুষারপাত দেখতে দেখতে জীবনটা কেমন একঘেয়ে লাগছে ঈশানের নিকট। একটু রোদ, একটু বৃষ্টি, একটু মেঘলা আকাশ দেখার জন্য হৃদয়টা আনচান করছে কেমন। এই ছোট্ট রুমটাতে ক্যালেন্ডার নেই, আর না তো পেইন্ট হাউসে কোনো ইংলিশ ক্যালেন্ডার রয়েছে। অগত্যায় ডায়েরিতে লিখে লিখে দিন, সপ্তাহ, মাস হিসেব করে রাখি এসব। এখন মাঝরাত, রুমের ঝকঝকে আলো নিভিয়ে ছোট্ট একটা হ্যাজাক জ্বালিয়ে ডায়েরি আর কলম হাতে নিয়ে স্টাডি টেবিলে বসে আছে ঈশানী। হ্যাজাকের লালচে রোশনাইয়ে ঢলঢলে চেহারাখানা কি দারুণ লাগছে। বিষণ্ণ চেহারাতেও লাবণ্য আর স্নিগ্ধতা যেন উপচে পড়ছে তার। সেদিন ওই বিভৎস ঘটনার পর থেকে আর কখনো পালানোর দুঃসাহস দেখায়নি ঈশানী। বলা যায় এক প্রকার আশাহত হয়ে অন্তর্মুখী মেয়েটা মেনে নিয়েছে নিজের দুর্বিষহ ভবিতব্য। নিজেকে গুটিয়ে নিয়েছে এই বিশাল পেন্ট হাউসের 12x12 ফিটের ছোট্ট রুমটাতে। বহুদিন বাদে রাতে ডায়েরি লিখতে বসেছিল ঈশানী। সরু জানালার পর্দা ভেজিয়ে আলো নিভিয়ে একেবারে নিরিবিলি ঝিমঝিমে পরিবেশ তৈরি করে নিয়েছে নিজের জন্য। অতঃপর আঙুলের ফাঁকে কলম নাড়িয়ে লেখা শুরু করে মনের অযাচিত সকল ভাবাবেগ। পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যায় এক নাগারে। অবশেষে একদম শেষ লাইনে এসে কি মনে করে যেন গুটি গুটি অক্ষরে লিখল ঈশানী, চেরি ব্লসমসের একটা সুন্দর বিকেল হোক, স্বপ্ন পূরণের জন্য একটা নিজের মানুষ হোক, আর এক মুঠো সতেজ খুশি। বোকা মেয়েটা এখনও খুশি হওয়ার স্বপ্ন দেখে, কি জানি কেন। ইস্যু লিখছিল মাঝরাত্রিরে মনের সবটুকু আবেগ ঢেলে সাজাচ্ছিল ডায়েরির পাতা। ঠিক এমন সময় উপরতলা থেকে আগত কিছু অযাচিত আওয়াজে কর্ণকুহর সচকিত হয়ে ওঠে ওর। আঙুলের ফাঁক থেকে কলম ছুটে যায় আচার। ক্রমাগত একই আওয়াজ আর প্রতিধ্বনিতে রুম থেকে বেরিয়ে লাউঞ্জের দিকে পা বাড়ায় ঈশানী। ফ্লোরা রুম আটকে ঘুমোচ্ছে। ঈশানীর জানা মতে তুষার আর ইরিশ পেন্ট হাউসে নেই, তাহলে এত রাতে কিসের আওয়াজ হচ্ছে এমন? অগত্যা রহস্যময়ী আওয়াজের উৎস খুঁজতে ঈশানী একাই সিঁড়ি ডিঙিয়ে কিছুটা ছুটে যায় দোতলায়। ছোটার ফাঁকে করিডোরের মাঝে দাঁড়িয়ে একপল চাইল ইরিশের অফিস রুমের দিকে, যেটা এখন গার্ডদের পাহারায়। তার মানে অফিস কক্ষে কেউ নেই, তাহলে আওয়াজ কোথা থেকে আসছে? ঈশানী ভাবতে লাগলো। তৎক্ষণাৎ আবারও সেই ধূপধাপ আওয়াজ ভেসে এলো করিডোরের অন্য পাশ থেকে। ভয় করছে কিঞ্চিত, তবুও ধীর কদমে সেই আওয়াজ অনুসরণ করে এগিয়ে যায় ঈশানী। কারণ ও জানে এই মূর্তিমান গার্ডগুলো দেখতে নির্জীব হলে কি হবে, সময় মতো এক একটা জানোয়ারের চাইতেও বেশি হিংস্র তারা। এগোতে এগোতে এক পর্যায়ে একটা বিশাল মাস্টার বেডরুমের সামনে এসে থমকালো ঈশা। এই রুমের ভেতর থেকেই আওয়াজ বেরিয়ে আসছে কিছুক্ষণ পরপর, কিন্তু এত রাতে কে আওয়াজ করছে এমন? কিসেরই বা আওয়াজ এগুলো? অন্তর্গহিনীর জাগ্রত প্রশ্নের উত্তর খোঁজার প্রয়াসে কোনো কিছু না ভেবেই ভেতরের দিকে পা বাড়ায় ঈশানী রুমে ঢোকার সঙ্গে সঙ্গে বিনা আওয়াজে একেবারে মসৃণ ভেলভেটের ন্যায় লেগে গেল দরজাটা। রুমের ভেতরে শুধুই কালোর সমাহার। অবশ্য এটা ঈশানীর কাছে নতুন কিছু নয়, এই পেন্ট হাউসটাই তো পুরোপুরি কালো, মরিচিকার মতো একটা তমসাচ্ছন্ন পাপের দুনিয়া। গোলক ধাঁধার মতো বিস্তৃত রুমটা ঘুরে দেখতে দেখতেই ঈশানী ভাবে, এতগুলো দিন ধরে এখানে আছি, এই রুমটা কখনো চোখে পড়লো না কেন? কে থাকে এখানে? পরক্ষণে ঠোঁট উল্টে নিজেকে নিজে বোঝালো ও। ও
অবশ্য আমি তো এদিকে আসিনি কখনো, চোখে পড়বেই বা কেমন করে? কিন্তু কে আছে এখানে? ঈশানী এক জায়গাতে দাঁড়িয়ে ঘুরে দেখছিল চারিপাশ। ঠিক তখনই ওর কৌতূহলী চোখ আটকায় বেড সাইড দেওয়ালের বিশাল পেইন্টিংটাতে। দেওয়াল জোড়া অঙ্কিত বিশাল এক ভয়ানক পাইথনের চিত্র দেখে মুহূর্তেই চোখ মুখ কুঁচকে এলো ওর। চিত্র তো নয়, যেন জ্যান্ত এক মানুষ খেকো সরীসৃপ। সেভাবেই কালো চিকচিকে চোখ দুটো মেলে তাকিয়ে আছে ওর পানে, যা দেখা মাত্রই অজানা শিহরণে শীতল ঠান্ডা স্রোত নেমে গেল ইস্যুর মেরুদণ্ড পেয়ে। সেদিকে এক পল ভয়ার্ত নজর বুলিয়ে ইস্যু তাড়াহুড়ো করে ফিরে যাবে, তার আগেই ওর ধ্যান ফিরে এলো পুনরায় সেই অযাচিত আওয়াজে। আওয়াজ পেয়ে ঘুরে দাঁড়ালো ঈশানী। দেখলো রুমের মাঝেই আর একটা রুম, ওদিকটায় আলো জ্বলছে, তাই অহেতুক ভয় না পেয়ে এগিয়ে গেল আলোর সূত্র ধরে। হাট করে খোলা দরজার এক কোণে দাঁড়িয়ে কুণ্ঠিত নজরে ভেতরে উকি দিতেই থমকে গেল ঈশানী। চোখ দুটো নিষ্প্রভ হয়ে সামনের দৃশ্যে আটকে গেল আপনা আপনি। অজান্তেই ফাঁকা হয়ে এলো অধর যুগল। ফাঁকা হয়ে যাওয়া সেই হকচকানো ওষ্ঠাধর নাড়িয়ে একা একাই ভিড় মেয়েটা। তার মানে এটা এরিসের রুম? মাস্টার বেডরুমের সঙ্গে যুক্ত জিম রুমটাতে একাই এরিস। হাতে লেদারের গ্লাভস লাগিয়ে সেই তখন থেকে পাঞ্চিং ব্যাগটায় ক্রমাগত পাঞ্চ করে যাচ্ছে সে। বেখেয়ালি রুমের দরজা খুলে রাখায় মাঝরাতে ওর পাঞ্চিংয়ের আওয়াজে এতক্ষণ ধরে ধূপ ধাপ রহস্যময়ী শব্দে মুখরিত করে দিয়েছিল পুরো পেইন্ট হাউসের চার দেওয়াল। মাঝরাতে যখন তখন জিম করার অভ্যেস রয়েছে এরিসের, তাই এহেন শব্দে গার্লসরা উদ্গ্রীব না হলেও বোকা মেয়েটা কৌতূহলী হয়ে ঠিকই ঘুরতে ঘুরতে চলে এসেছে বাঘের গুহায়। হয়তো ও নিজেও অনুমান করেনি যে বাঘটা পেইন্ট হাউসেই রয়েছে, কিন্তু এবার কি হবে? শুষ্ক একটা ঢোক গেলে জিভের ডগা দিয়ে অথর ভিজিয়ে নিল ঈশানী। অতঃপর আর চোখে পুনরায় দেখে নিল এরিসের অবস্থান। পরনে একটা কালো স্যান্ডো গেঞ্জি আর কার্গো প্যান্ট, ট্যাটু করা উন্মুক্ত পেশিবহুল হাতটা পুরোপুরি দৃশ্যমান। হাত ছাপিয়ে ইস্যুর নজর গেল পুরুষালী সুঢল শরীরের দিকে। স্কিনি স্যান্ডো গেঞ্জি ভেদ করে তার জিম করা পুক্ত শরীরের প্রতিটি ভাঁজ আকর্ষণীয় লাগছে ভীষণ। তার চেয়েও বেশি আকর্ষণীয় লাগছে সামনের এই দৃশ্যটা। পাঞ্চ করার সময় তার প্রতিক্রিয়া, তার ঘর্মাক্ত মুখভঙ্গিমা, দাঁতের ডগা দিয়ে বারবার অধর কামড়ে ধরা, সব কিছুই অপার্থিব। বরাবরের মতোই এবারও ইস্যুর মনের কিনারে একটাই প্রশ্ন উকি দিয়ে যাচ্ছে ক্রমাগত। উনি কি আসলে একটা দয়ামায়াহীন নির্দয় মাফিয়া, নাকি শোবিজ দুনিয়ার কোনো নাম করা সুপারস্টার? পাঞ্চিংয়ের এক পর্যায়ে কোনো কিছুর ইঙ্গিত না দিয়ে হুট করেই রুমের দরজায় চোখ রাখল এরিস। এরিসের হঠাৎ চাউনিতে তরাক করে ধর ফরিয়ে উঠল ঈশানীর হৃদয়টা। তৎক্ষণাৎ দরজার আড়ালে গা ঢাকা দিয়ে নিজের দম আটকে দাঁড়িয়ে পড়ল ঈশানী। মনে মনে ঈশ্বরকে ডেকে একটাই প্রার্থনা করতে লাগলো, যেন কিছুতেই এই দিকে চলে না আসে এরিস, নয়তো আজ আরও একবার নিজের সর্বনাশের মুখোমুখি হতে হবে ওকে। ঈশানীর প্রার্থনা কাজে দিল হয়তো। এরিস জিম রুম থেকে বেরিয়েছে ঠিকই, কিন্তু ইস্যুর ধারে কাছেও আসেনি সে। উল্টো সোজা ঢুকে গিয়েছে ওয়াশরুমে। এরিস ওয়াশরুমে ঢুকতেই হাফ ছাড়ে ঈশানী। সহসা তাড়াহুড়ো কেটে পড়ার ধান্দার চারিদিকে একবার সতর্ক নজর বুলিয়ে সোজা এগিয়ে যায় দরজার কাছে। কিন্তু সেখানেই ঘটল বিপত্তি। রুমটা ছিল ফিঙ্গার লক, মানে এরিসের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এই দরজা কিছুতেই খুলবে না। কিছুতেই না মানে কিছুতেই না। খানিকক্ষণ টানাটানি আর জোর জবরদস্তি করে অবশেষে ঈশানী যখন বুঝতে পারে এই কাহিনী, সঙ্গে সঙ্গে কলিজার সব পানি শুকিয়ে কাঠ হয়ে যায় ওর ভেতরটা। তপ্ত শ্বাস ছেড়ে চকিতে ঘুরে দাঁড়িয়ে ভয়াতর দৃষ্টি মেলে তাকায় পুরো রুমের দিকে। এই কালো রুম, দেওয়ালে পাইথন পেন্টিং, ওয়াশরুম থেকে আগত শীতল পানির ঝপঝপ আওয়াজ, সব কিছুই যেন একযোগে বিদ্রুপ করে হাসছে ওকে দেখে। সকল আওয়াজ ছাপিয়ে শুধু একটা কথাই ক্রমাগত প্রতিধ্বনিত হচ্ছে ঈশ্বর কর্ণকুহরে, ভোকা ঈশানী।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সব সময় নিজেকে আত্মবিশ্বাসী প্রমাণ করতে গিয়ে ফেঁসে যায় মেয়েটা। বেচারি কুণ্ঠায় এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা, বিভ্রান্তি আর অস্থিরতায় মস্তিষ্ক নিশ্চল। ঠিক তখনই ওয়াশরুমের ভেতর থেকে ভেসে আসে ইরিশের রাশ ভারী আওয়াজ। তুষার, টাওয়েলটা গিয়ে দাও তো। ইরিশের আওয়াজ পেয়ে অস্থিরতার চরম শিয়রে পৌঁছে গেল ঈশানী। ভেতরের শঙ্কাকে পাছে হটিয়ে দুশ্চিন্তারা ভর করলো অযাচিত মস্তিষ্কে। এই রুম থেকে আপাতত বের হওয়ার উপায় নেই তা জানা সত্ত্বেও দু একবার সহস্তে ধাক্কা দিল মেটালিক দরজাটায়। অহেতুক ধাক্কায় সেটি খোলা তো দূরে থাক, উল্টো ব্যথা পেল ঈশানী। তুষার, ক্যান ইউ হিয়ার মি? টাওয়েলটা দাও। পুনরায় ভেসে এলো ইরিশের রাশ ভারী কণ্ঠস্বর, যা শোনা মাত্রই দরজা থেকে চোখ সরিয়ে চোরা চোখে ঘুরে তাকায় ঈশানী। পেছনে ঘুরে ওয়াশরুমের দিকে দৃষ্টিপাত করতেই ও দেখলো দরজার ফাঁক দিয়ে হাত বাড়িয়েছে ইরিশ। আরেকবার ডাক দিল বলে, আর তারপর হয়তো সোজা বেরিয়ে আসবে ওয়াশরুম থেকে, তখন কি হবে? অন্তহীন ভাবনায় পিলে চমকে গেল ঈশানীর। আর কিছু না ভেবে গলার স্কার্ফটা দিয়ে ভালো মতো মুখ থেকে বেড থেকে তোয়ালেটা নিয়ে সোজা এগিয়ে গেল ওয়াশরুমের কাছে। কাছের দরজার ফাঁক গলিয়ে হাত বাড়িয়ে রেখেছে ইরিশ। এক কোণে কোনো মতে আঁটো করে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে কম্পিত হস্তে ইরিশের হাতের দিকে তোয়ালেটা এগিয়ে দিল। তৎক্ষণাৎ তোয়ালের বদলে ইস্যুর নরম হাতটা কুপচি বন্দি করে নেয় মাফিয়া বস। অতঃপর চোখের পলকে হ্যাচকা টানে নিয়ে যায় ভেতরে। ঈশানী কিছু বুঝে ওঠার আগেই ওকে ঘুরিয়ে নিজের বাহু বদ্ধ করে অন্য হাতে থাকা ধারালো চাকুটা অকস্মাৎ চেপে ধরে ওর গলায়। সরু কণ্ঠনালীর ঠিক নিচে ছুঁই ছুঁই করছে একটা চকচকে ধারালো চাকু, যা দেখা মাত্রই শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল ঈশানীর। মাত্রাতিরিক্ত আতঙ্কে জর্জরিত হয়ে শ্বাস নিতে ভুলে গিয়েছে মেয়েটা। ওদিকে শাওয়ার থেকে নিঃশব্দে বেরিয়ে আসা শীতল জলের স্রোতে ভিজে একাকার ওর সর্বাঙ্গ। পানিতে ভিজে সফেদ রঙা ফিনফিনে পাতলা ফ্রকটা ইতিমধ্যে আয়নায় পরিণত হয়েছে। পাতলা ফ্রকের আস্তর ভেদ করে মেয়েটার গম রঙা কোমল ত্বক স্পষ্ট দৃশ্যমান, যদিও ইরিশ কিংবা ঈশানী কারোরই খেয়াল নেই সেদিকে। এই মুহূর্তে কঠিন কোনো শাস্তির ভয়ে নীল হয়ে আছে ঈশানীর সমগ্র মুখমণ্ডল। ইরিশ নিজের হাতের অবস্থান অনড় রেখেই অত্যন্ত কুটিল স্বরে বলে ওঠে, ঠিকই ধরেছিলাম, রুমে কেউ একজন ঢুকে পড়েছে। রেশিওভারের সিক্সথ সেন্স কখনো ভুল হতে পারে না। ইরিশের কথাগুলো কর্ণকুহর ভেদ করতেই চকিতে ঘাড় ঘোরায় ঈশানী। স্ব অবস্থানে থেকেই চোখ রাখে পিয়ার্সিং করা ধূসর বাদামি একজোড়া অনুভূতিহীন শূন্য চোখে। শহরের পানি এসে একই তালে ভিজিয়ে দিচ্ছে দুজনকে। স্নিগ্ধ জলের স্পর্শে ইরিশের সিগারেট পোড়া কালচে বাদামি অধর যুগল আরও উজ্জ্বল দেখাচ্ছে। তবে অধর তলার ওই নির্লিপ্ত তিলকের কাছে সেই উজ্জ্বলতা নিতান্তই ফিকে লাগছে। ঈশানী তাকিয়ে আছে, ওর চোখের কোণে বহুল আতঙ্কের ছাপ। ওদিকে গাঢ় নীল অক্ষি যুগলের দর্শন পেতে না পেতেই কয়েক ন্যানো সেকেন্ডের মাঝে চোখের রং বদলে গেল ইরিশের। মুখটা স্কার্ফের আড়ালে ঢাকা দিলেও ইরিশের আর বুঝতে বাকি নেই এই নীল চোখের মালিক আসলে কে। এই সেই চোখ যা দেখলে ইরিশের মতো মানুষের কড়া পড়া হৃদয়টাও গতি হারায় নিমেষেই। বিচক্ষণ, সর্বগ্রাসী, নির্দয় মাফিয়াও লক্ষ্যচ্যুত হয় বারবার। পাপী মাফিয়া বসের দুনিয়াও থমকে যায় এই মহাসমুদ্রের মতো গাঢ় পবিত্র চোখের মাঝে। না চাইতেও ভেতরের পৈশাচিক সত্তাটা হার মেনে নেয় বারবার। ঠিক এখন এই মুহূর্তের মতো সরলতার গাঢ় নীল চোখের মাঝে আটকে গিয়ে কখন যে ধারালো চাকুটা হাত ফসকে নিচে পড়ে গিয়েছে সে কথা জানে না স্বয়ং ইরিশ। চাকু পড়ে যাওয়ার ঝনঝন আওয়াজে নড়ে চড়ে ওঠে ঈশানী। ইরিশের হাত থেকে বেরোনোর বৃথা চেষ্টা চালিয়ে গলার আওয়াজ খাদে নামিয়ে ঠোঁট নাড়ায় ভীত মেয়েটা। দয়া করে ছেড়ে দিন, ভুল হয়ে গেছে। ইরিশ ছাড়ল না ওকে, উল্টো ইস্যুর তুলতুলে নরম হাত দুটোকে উপরে তুলে
নিজের বলিষ্ঠ হাতে মুঠোবন্দি করে কাঁচের দেওয়ালের সঙ্গে আচানক চেপে ধরে ওর লতানো শীর্ণকায় শরীরটাকে। মায়া জালের ন্যায় বিস্তৃত দম আটকে আসা চোখ দুটোতে দৃষ্টি ফেলে তীক্ষ্ণ চোয়ালের পেশিগুলো আরও খানিকটা শক্ত করে গমগমে আওয়াজে ইরিশ বলে, এখানে কেন এসেছো? পথ ভুলে, প্লিজ এবারের মতো ছেড়ে দিন। ভীষণ কুণ্ঠায় আওয়াজ বের হচ্ছে না ঈশ্বর কণ্ঠনালী ভেদ করে। জলের স্রোতে কাক ভেজা হয়ে গিয়েছে শরীর, তার উপর ইরিশের এহেন আশ্চর্য রকম শক্ত হাতের বাঁধন, সব মিলিয়ে অন্তঃকরণ নিভু নিভু করছে ঈশানীর। এখনই রুহুটা বেরিয়ে গেল বলে ঈশানীর ভয়ার্ত চাউনিতে কোনোরূপ ভাবান্তর দেখা গেল না ইরিশের মাঝে। উল্টো মেয়েটার দুর্বল শরীরটায় কঠিন ঝাঁকুনি দিয়ে বিরক্ত কণ্ঠে বলে উঠল, ইচ্ছে করছে খেয়ে ফেলি। এরিসের এরূপ কথায় তড়াক করে চোখ তুলে চাইল ঈশানী। জড়ানো গলায় ঠোঁট নাড়িয়ে শুধালো, খেয়ে ফেলবেন মানে? কাকে? তোমার আত্মাটাকে। আজকাল বড্ড পোড়াচ্ছ আমায়, এটা অসহ্য লাগছে। আচ্ছা, তুমিও কি ম্যানিপুলেশন জানো নাকি? এরিসের কণ্ঠস্বর দৃঢ় শোনালো। ওদিকে ওর কথার জের ধরে ঈশানী না চাইতেও ভ্রু বাঁকিয়ে বলে উঠল, কি? কতবার বলেছি আমাকে ইনোসেন্ট ব্লু আইস দেখাবে না, এটা যন্ত্রণাদায়ক। কি? এরিসের মুখ থেকে বেরিয়ে আসা বাক্যে হতবিহ্বল কণ্ঠে পরপর একই প্রশ্ন আওড়ালো ঈশানী। এরই মাঝে ওর মুখের স্কার্ফটা এক টানে সরিয়ে ওর চুপসে যাওয়া এইটুকুনি মুখের পানি চেয়ে দাঁতে দাঁত পিষল এরিস। কি জানি কি ঝড় বয়ে যাচ্ছে ভেতরে। তার জের ধরেই মাফিয়া বস গম্ভীর স্বরে বলে উঠল, আমার সামনে আসবে না একদম। নিজের এই মুখটাকে আমার চোখের আড়াল করে রাখবে সবসময়। এরিসের কথার পাছে নাক ফোলালো ঈশানী। তীব্র রাগে তীর তীর করে কেঁপে উঠল ওর ছোট্ট নাকের ডগা। যা দৃষ্টি এড়ালো না স্বয়ং এরিসের অগত্যা রাগের তোপে খেই হারিয়ে এরিসের মুখের উপর ইস্যু বলল, আপনার সামনে কোনোদিন আসবোই না বলেই তো পালাতে চেয়েছি বারবার। সেই সুযোগ দিয়েছেন একবারও? যতবার পালাতে গিয়েছি ঠিক ততবারই ধরে এনে আটকে রেখেছেন এই নরকের মতো কালো পেন্ট হাউসে। পেন্ট হাউসের বাইরের দুনিয়াটা নরকের চাইতে বেশি কালো। কথাটা বলে নির্জীব শূন্য মায়াহীন দৃষ্টি ফেলে পবিত্র মেয়েটার মায়া ভরা ঢল ঢলে মুখখানা এক নজর পর্যবেক্ষণ করে ইরিশ। দেওয়ালে ঠেস দিয়ে ওর দিকে সামান্য ঝুঁকে থাকার কারণে ইরিশের চিবুক ছোঁয়া শীতল জলের স্রোত অনায়াসে গড়িয়ে পড়ছে ঈশানীর সমগ্র মুখমণ্ডলে। এহেন জোর গতির জলের স্রোতে মেয়েটা তাকাতে পারছে না ঠিক মতো। ওর নাজেহাল অবস্থা দেখতে ভালোই লাগছে, তাই তো ওকে আরেকটুখানি জ্বালাতন করতে গ্রীবা নামিয়ে আরও খানিকটা ঝুঁকে দাঁড়ালো ইরিশ। এবার দুজনের মাঝে কয়েক ন্যানো সেন্টিমিটারের দূরত্ব মাত্র। শরীর ছুঁই ছুঁই করছে। লজ্জা আর ভয়ে জর্জরিত হয়ে মাথা নামিয়ে কুঁকড়ে দাঁড়িয়ে আছে ঈশানী। ভেজার কারণে ওর সম্ভ্রমের অবস্থা বেগতিক। সেদিকে এক নজর দৃষ্টিপাত করে অকস্মাৎ হাতের বাঁধন ঢিলে করে দিল ইরিশ। ইরিশের হাত থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে বুকের উপর আড়াআড়ি করে হাত রেখে তাড়াহুড়ো পায়ে অন্যদিকে ঘুরে দাঁড়ায় ঈশানী। ইরিশ আর বাধা দিল না ওকে। ভীতু মেয়েটার মাথার উপর নিজের শুকনো টাওয়ালটা ছুঁড়ে মেরে গমগমে আওয়াজে বলল, যেতে পারো। ইরিশের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে যেতে নিয়েও থমকালো ঈশানী। পেছনে না ঘুরে নির্নিনে আওয়াজে বলল, দরজা তো বন্ধ, কিভাবে? ঈশানীর কথা শেষ হতে না হতেই ভেজা শরীর নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল ইরিশ। দরজার কাছে এসে দাঁড়িয়ে কোনোরূপ জবাবদিহিতা ছাড়াই ঈশানীর আঙুলটা টেনে ধরে ওর ফিঙ্গারপ্রিন্ট সেট করে রাখলো দরজায়। অতঃপর রুরো স্বরে ঈশানীকে বলল, গো আহেড। এবারে ঈশ্বর হাতে খুলে গেল দরজাটা। দরজা না খুলতেই ইরিশের তোয়ালেটা গায়ে পেঁচিয়ে এক মুহূর্তের মাঝেই ভেজা শরীরে ছুটে বেরিয়ে গেল ঈশানী। হঠাৎ করে নিজের রুমে ওর ফিঙ্গার লক কেন সেট করলো ইরিশ? কেনই বা ওকে এত সহজে ছেড়ে দিল সে? এত সব অজ্ঞাত প্রশ্ন ঘুরল না ঈশানীর সরল মস্তিষ্কে। আপাতত এই ভয়ানক ভুতুরে রুম থেকে বের হওয়ার আনন্দে আত্মহারা ওর হৃদয়টা। ল্যান্টার্ন আর ফেরি লাইটের চোখ ধাঁধানো আলোক রশ্মিতে ঝলসে যাচ্ছে চারিপাশ। ভেতর থেকে ভেসে আসছে মন মাতানো রাশিয়ান গানের অচেনা কিছু সুর। বার কাউন্টারের ওদিকে মদ্যপ নারী পুরুষের উপচে পড়া ভিড়।
সেদিকে অবশ্য দৃষ্টি দিল না ইরিশ। পরনের ওভারকোটটা খুলে তুষারের হাতে ধরিয়ে দিয়ে মুখের মাস্কটা সরিয়ে এলিভেটর ধরে সোজা চলে গেল হোটেলের সিক্রেট কামরায়। ভেতরে থমথমে নীরবতা বিরাজমান। 7 স্টার এই বিশাল কামরার হলের মাঝ বরাবর অবস্থিত কাউচে বসে রেড ওয়াইনে চুমুক দিচ্ছে ড্র্যাগন হান্টার গ্রুপের গডফাদার ড্যানিয়েল হ্যারিসন। তার পাশের কাউচে বসে একমনে ফোন স্ক্রল করছে টমেটো পিন্স খ্যাত ড্রাগ ডিলার অ্যালেক্স সেফ। ঠিক তখনই ওদের মাঝে উপস্থিত হয় এরিশ আর তুষার। এরিশকে দেখা মাত্রই জোকার হাসিতে আপন ঠোঁট প্রশস্ত করে ব্যঙ্গ ভঙ্গিতে ওকে অভ্যর্থনা জানাতে উৎসুক হয়ে উঠল টমেটো প্রিন্স। আজকের এই সিক্রেট মিটিংয়ের উদ্যোক্তা মূলত অ্যালেক্স নিজেই। ও চাইছে কোনো না কোনোভাবে এরিশ আর ড্যানিয়েলের মাঝে সখ্যতা তৈরি করতে। দুই মাফিয়া গ্রুপের সন্ধিতে মাঝখান থেকে লাভবান হবে স্বয়ং অ্যালেক্স। এরা দুজন মিলে গেলেই ওর টমেটো সসের ব্যবসা রমরমা। সে যাই হোক, আপাতত এরিশ আর ড্যানিয়েলের কথোপকথন। সামনে এগিয়ে গিয়ে ড্যানিয়েলের মুখোমুখি কাউচের উপর পায়ে পা তুলে গা ছড়িয়ে বসলো এরিশ। অ্যালেক্স জোরপূর্বক হেসে এরিশের মাঝের গুমোট ভাব ভাঙতে বেশ উৎসুক কণ্ঠে বলল, ও রিক্ষা, তুমি যে সত্যি আমার ইনভাইটেশনে এখানে আসবে সেটা আমি ভাবতেও পারিনি। আফটার অল ইউ আর পাইথন লিডার। ড্যানিয়েলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে এরিশ বলল, তুমি তো এটাও বলনি যে আমি ছাড়া আর কোনো একজন ইনভাইটেড এখানে, তাহলে অন্তত রিভলভারটা ঠিকঠাক লোড করে নিয়ে আসতাম। অ্যালেক্স মানাতে চাইল ওকে। চোখের পাতায় কয়েক পল ছেড়ে বলল, রিক্ষা, এখানে সমঝোতার কথা হচ্ছে। তুমি কেন অযথা এই বন্দুক টন্দুক টেনে কথা বলছো? আমি এসেছি কারণ আমার ডিলটা আমার সাথে হচ্ছে মিস্টার হ্যারিস। আমি তোমাকে এমন কিছু অফার করতে চাইছি যেটা তুমি সারা পৃথিবী খুঁজলেও পাবে না। এতক্ষণে মুখ খুলল ড্যানিয়েল। লোকটা এরিশের চেয়ে বয়সে বড়, তবে নির্মেদ পেট আর শরীর চর্চার মাধ্যমে তৈরি করা কৃত্রিম পেশিতে তার বয়স ঠিকঠাক অনুমান করা দুষ্কর। ওর ঠোঁটের আগায় লেপ্টে থাকা কুটিল হাসিটার দিকে এক পল চেয়ে স্পষ্ট গলায় এরিশ বলল, এইসব পেঁচানো কথা শোনার টাইম নাই, সরাসরি ডিলে আসুন। ঠোঁট উল্টালো ড্যানিয়েল। কিঞ্চিত কাঁধ ঝাঁকিয়ে বলল, ওকে ফাইন। ড্যানিয়েল লোকটা যে ভীষণ চালাক তা বুঝতে বাকি নেই এরিশের। তাই আপাতত চুপচাপ বসে শুধু পর্যবেক্ষণ করতে লাগলো ওর কর্মকাণ্ড। নিজের কথা শেষ করে একজন বিশ্বস্ত স্পাইকে ডেকে একটা বক্স আনিয়ে সেটা বাড়িয়ে দিল এরিশের নিকট। এরিশ সেটা হাতে নেওয়ার সময় তুষার সেফটি চেক করে নিল আগে। অতঃপর বক্সটা খুলে এগিয়ে দিল এরিশের নিকট। বক্সটাকে ভালো মতো পর্যবেক্ষণ করে এরিশ ঠোঁট পাকিয়ে হাসল কিঞ্চিত। পরক্ষণেই নিজের বাজ পাখির মতো সূক্ষ্ম দৃষ্টি যুগল ড্যানিয়েলের পানে নিবদ্ধ করে বলল, ব্লাড ডায়মন্ড? সন্দেহ আছে? আছে তো। এরিশ বলতে বাকি তৎক্ষণাৎ চকচকে সুনিপুণ শ্বেত রঙা ডায়মন্ড বক্স থেকে তুলে আস্তে করে কাচের টেবিলের উপর রাখল ড্যানিয়েল। অতঃপর পকেট থেকে ছোট্ট সাইজের একটা ধারালো চাকু বের করে নিজের হাতের মাঝ বরাবর ক্ষত করে রক্ত বের করে আনলো এক টানে। সেই রক্তাক্ত হাতটা নিয়ে রাখলো ডায়মন্ডের উপর। হাত পেয়ে তাজা রক্তের 2-1 ফোঁটা ডায়মন্ডের উপর গড়িয়ে পড়তেই স্বচ্ছ পানির মতো হীরক খণ্ডটি মুহূর্তেই ধারণ করলো টকটকে লাল বর্ণ। অবিশ্বাস্য হলেও সবটা সকলের চোখের সামনেই ঘটেছে। তাজা রক্তের স্পর্শে ব্লাড ডায়মন্ড লাল বর্ণ ধারণ করে। পরে অবশ্য ধীরে ধীরে লাল বর্ণ মিলিয়ে যায় ঠিকই, তবে এটাই ব্লাড ডায়মন্ডের অন্যতম বৈশিষ্ট্য। আর এরিশ সহ এখানে উপস্থিত সবাই ভালো মতোই জানে এটা। এবার বিশ্বাস হয়েছে নিশ্চয়? টিস্যু বক্স থেকে দুটো টিস্যু নিয়ে হাতে চেপে ধরে পুনরায় পৌঁছিয়ে প্রশ্ন ছড়ে ড্যানিয়েল। টকটকে লাল অপার্থিব রত্নখনিটার দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ে এরিশ। অতঃপর সাবলীল কণ্ঠে বলে, ডিলটা তাহলে ব্লাড ডায়মন্ড নিয়ে? ড্যানিয়েল হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, অফকোর্স, কিন্তু এর বিনিময়ে আমরাও কিছু চাই। পায়ের উপর পা তুলে বসলো এরিশ। রাশ ভারী আওয়াজে জিজ্ঞেস করলো, বেশ, বলে ফেলুন। ওই মেয়েটাকে আমার চাই। সরল কপাল মুহূর্তেই কুঁচকে এরিশের। তীক্ষ্ণ ভাঁজে সংকুচিত হলো ভ্রুযুগল। চোখের দৃষ্টি স্থির রেখে কণ্ঠে গম্ভীরতা টানলো এরিশ। বলল,
সরি, কোন মেয়েটা? নীল চোখের মেয়েটা। ওর ছবি আছে আমার কাছে, চাইলে দেখাতে পারি। আর আমি ভালো করে জানি কোনো একটা বিশেষ কারণে মেয়েটাকে তুমি এখনো কোথাও পাঠাওনি। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।